রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি অনার্স প্রথম বর্ষের প্রিন্সিপাল অফ মার্কেটিং বা বাজারজাতকরণ নীতিমালা এই বিষয় নিয়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজকে আমি অধ্যায় তৃতীয় বাজার ও ক্রেতার আচরণ একটা নতুন সাবজেক্ট নিয়ে নতুন চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, খুব গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারে আমি যে প্রথম প্রশ্নটা তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ এর সংজ্ঞা দাও বা বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝো? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝো? বিভক্তিকরণ বলতে কি বুঝো? বলতে কি বুঝো প্রশ্নটা। এখন গত ক্লাসে আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম, এর আগের ক্লাসে, বাজার কাকে বলে, বাজার বা মার্কেট বলতে কি বুঝো। তারপর আমি বাজার বিভক্তিকরণে যাচ্ছি। বাজার হচ্ছে একটা নির্দিষ্ট স্থান যেখানে ক্রেতা বিক্রেতা পরস্পর দর কষাকষির মধ্য দিয়ে পণ্যটা ক্রয় বিক্রয় করে থাকে, এমন একটা স্থানকে আমরা বাজার বলি। অর্থনীতি ভাষায় শুধুমাত্র একটা নির্দিষ্ট স্থানকে বাজার বলে না, একটা নির্দিষ্ট সময় হতে পারে, একটা পারিপার্শ্বিকতার মধ্য দিয়ে যখন ক্রেতা বিক্রেতা দর কষাকষির মধ্য দিয়ে পণ্য ক্রয় বিক্রয় করে, লেনদেন করে, তাকে আমরা বাজার বলতে পারবো। ক্রেতা চাইবে সবচেয়ে কম দামে পণ্যটা ক্রয় করে নিতে, বিক্রেতা চাইবে সবচেয়ে বেশি দামে পণ্যটা বিক্রি করতে। উভয় দর কষাকষির মধ্যে দিয়ে পণ্যের মূল্য নির্ধারণ করে থাকে, এটাকে আমরা বাজার বলতে পারি। এরপর আসো, বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝো? বাজার বিভক্তিকরণ হলো যখন ক্রেতাদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করার জন্য বাজারকে যখন বিভিন্ন বিভাগে উপবিভাগে বিভক্ত করা হয়, তাকে আমরা বাজার বিভক্তিকরণ বলতে পারি। সাধারণ অর্থে ক্রেতাকে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদানের জন্য বাজারকে যখন বিভিন্ন বিভাগে উপবিভাগে বিভক্ত করা হয়, তাকে বাজার বিভক্তিকরণ বা মার্কেট সেগমেন্টেশন বলে থাকে। এখন অধ্যাপক ফিলিপ কার্টার বলেছেন, মার্কেট সেগমেন্টেশন ইজ ডিভাইডিং a market into smaller group of buyers with distinct need, characteristics or behavior who might require separate products or market mixes. অর্থাৎ বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা ক্রেতার আচরণকে প্রভাবিত করে বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে বিভক্ত করা হয় এবং যেখানে বাজারজাতকরণ মিশ্রণের প্রয়োজন পড়ে, তাকে আমরা বাজার বিভক্তিকরণ বলতে পারি। তাহলে বাজার বিভক্তিকরণ বলতে কি বুঝি আমরা? একটা বাজারকে যখন ক্রেতার চাহিদা, রুচি, পছন্দ অনুযায়ী, স্বতন্ত্রতা অনুযায়ী, বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন বিভাগ উপবিভাগে ভাগ করা, তাকে বাজার বিভক্তিকরণ বলে। এখন বাজার বিভক্তিকরণের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, যেমন সাধারণ বৈশিষ্ট্যগুলোর মধ্যে হচ্ছে বাজারকে ক্ষুদ্র 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 দলে বিভক্ত করা হবে, বিভক্ত করা হবে একটা বৈশিষ্ট্য। তারপর হচ্ছে এক বা একাধিক উপবিভাগ থাকবে, উপবিভাগ থাকবে। তারপরে হচ্ছে বাজার মিশ্রণ প্রয়োগ করা হবে, বাজার মিশ্রণ প্রয়োগ করা হবে, ক্রেতা এবং আধুনিক বাজারজাতকরণ মিশ্রণ প্রক্রিয়া। বাজার বিভক্তিকরণ হচ্ছে ক্রেতা ও আধুনিক
বাজার মিশ্রণ প্রক্রিয়া। জাতকরণ, ক্রেতা ও আধুনিক বাজারজাতকরণ প্রক্রিয়া। বাজার বিভক্তিকরণ বলতে তাহলে আমরা কি বুঝি? কোন একটা বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করা হয়, এক বা একাধিক উপবিভাগ থাকবে, বাজার মিশ্রণ প্রয়োগ করা হয়। বাজার মিশ্রণগুলো কি কি? 4P মিশ্রণগুলো প্রয়োগ করা হয়। 4P বলতে আমরা কি যেটা বলি, আমি এর আগেও তোমাদেরকে বুঝিয়েছিলাম 4Pটা, ক্রেতা ও আধুনিক বাজারজাতকরণ প্রক্রিয়া। এগুলোর মধ্য দিয়ে বাজারকে বিভক্তিকরণ করা হয়ে থাকে। তাহলে বাজার বিভক্তিকরণকে আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাজার বিভক্তিকরণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যা সমগ্র বাজারকে ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে বা অংশে বিভক্ত করা হয়, যার উদ্দেশ্য হচ্ছে ক্রেতাকে সর্বোচ্চ সন্তুষ্টি প্রদান করা। এবার আমি আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণের সুবিধাসমূহ। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে একই পণ্যের একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সবারই লক্ষ্য থাকে ক্রেতার সন্তুষ্টি অর্জন করা এবং পাশাপাশি সর্বোচ্চ মুনাফা অর্জন করা। আর ক্রেতার সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে বাজার বিভক্তিকরণের কোনো বিকল্প নেই। এখন বাজার বিভক্তিকরণের সুবিধাগুলো কি কি? বাজার বিভক্তিকরণের সুবিধা সমূহ। কি কি? প্রথম যে সুবিধা, 1 নাম্বার, বিক্রয় পরিমাণ বৃদ্ধি। বিক্রয় পরিমাণ বৃদ্ধি। 2 হচ্ছে ভোক্তার সন্তুষ্টি বিধান। ভোক্তার সন্তুষ্টি প্রধান। প্রতিযোগিতায় টিকে থাকা। প্রতিযোগিতায় টিকে থাকা। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। 5 যেটা, সুযোগ হুমকি বিশ্লেষণ করা। সুযোগ ও হুমকি বিশ্লেষণ। বাজার সুযোগ ও হুমকি বিশ্লেষণ। আমার প্রথম যে সুবিধাটা, বিক্রয় পরিমাণ বৃদ্ধি। বাজারকে যখন বিভিন্ন বিভাগে উপবিভাগে বিভক্ত করা হয়, বিভিন্ন দলে বিভক্ত করা হয়, তখন ক্রেতারা তাদের খুব সহজে চাহিদা অনুযায়ী পণ্যটা সংগ্রহ করতে পারে, ক্রয় করতে পারে। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিক্রয়ের পরিমাণটাও অধিক হারে বৃদ্ধি পায়। ভোক্তার সন্তুষ্টি প্রদান। প্রতিষ্ঠানের উৎপাদন করাটাই মূল উদ্দেশ্য নয়, পণ্য উৎপাদন করাটা। সে উৎপাদিত পণ্যটাকে বাজারে প্রবেশ করাতে হয় এবং ভোক্তাদের নিকট, ক্রেতা বা ভোক্তাদের নিকট সেটা বিক্রি করতে হয়। এখন পণ্যটা উৎপাদন করার সময় সর্বপ্রথম যে জিনিসটা বিবেচনা করা হয় সেটা হচ্ছে ক্রেতার সন্তুষ্টিটা মূলত প্রাধান্য দেওয়া হয়। ক্রেতা কিভাবে পণ্যটা ক্রয় করবে এবং কিভাবে সেই পণ্যটা থেকে সে সন্তুষ্টি অর্জন করতে পারবে সেটাকে প্রাধান্য দেওয়া হয়। তাহলে বাজার বিভক্তিকরণের মূল উদ্দেশ্য বা মূল সুবিধা যেটা, সেটা হচ্ছে ভোক্তা সন্তুষ্টিকে সবার আগে গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া। প্রতিযোগিতায় টিকে থাকা। বর্তমান বিশ্ব হচ্ছে খুব প্রতিযোগিতামূলক বিশ্ব। আমি শুরুতেই বলেছি একই পণ্যের একাধিক উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকে, সবার মাঝে তীব্র প্রতিযোগিতা বা কম্পিটিশন লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে
তাদের প্রতিযোগিতায় টিকে থাকার জন্য প্রত্যেক প্রতিষ্ঠানকে বাজার বিভক্তিকরণ করতে হয়। বড় প্রতিষ্ঠানকে বড় বাজার, ছোট প্রতিষ্ঠানকে ছোট বাজারের মধ্যে তাদের পণ্যটাকে উপস্থাপন করতে হয়, আকর্ষণীয়ভাবে পণ্যটাকে উপস্থাপন করার প্রয়োজন পড়ে। এরপর হচ্ছে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য, পণ্যের আকর্ষণীয়তা বৃদ্ধি করার জন্য, গ্রাহক সন্তুষ্টি অর্জন করার জন্য বাজার বিভক্তিকরণ করা হয়। প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ ভারসাম্য বজায় রাখার জন্য, বাজারের সুযোগ ও হুমকি বিশ্লেষণ করার জন্য। তোমরা এর আগে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম বা তোমরা জানো, শর্ট বিশ্লেষণ আমি পড়িয়েছিলাম বাজারজাতকরণ পরিবেশ অধ্যায়ের মধ্যে। শর্ট হচ্ছে স্ট্যান্ড, স্ট্যান্ড, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। এই চারটা জিনিস। একটা প্রতিষ্ঠানের মধ্যে কিছু হুমকি আছে, সেগুলাকে সুযোগ আছে, হুমকি আছে, সেগুলাকে সবসময় বিচার বিশ্লেষণ করতে হয়। বাহ্যিক পক্ষ, অভ্যন্তরীণ পক্ষ, সে সকল শর্টটাকে সবসময় অ্যানালাইসিস করতে হয় প্রতিষ্ঠানকে। এই শর্ট বিশ্লেষণ করার জন্য বাজার বিভক্তিকরণের কোনো বিকল্প নেই। অর্থাৎ কি কি সুযোগ আছে, কি কি হুমকি আছে, স্ট্যাম্প কি কি শক্তি আছে, অপরচুনিটি কি কি সুযোগ আছে, স্ট্যাম্প, অপরচুনিটি, থ্রেট হুমকি, উইকনেস কোথায় কোথায় প্রতিষ্ঠানের দুর্বলতা আছে। আবারও বলছি, শর্ট, SHORT, স্ট্যান্ড, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। বাজার বিভক্তিকরণের মধ্যে দিয়ে এই শর্টটাকে বিচার বিশ্লেষণ করা খুব সহজে সম্ভব হয়। প্রতিষ্ঠানের বাজার শর্টটা বিশ্লেষণ করা সম্ভব হয়। তাহলে বাজার বিভক্তিকরণ আরো অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন সঠিক পণ্য উন্নয়ন করার জন্য, তারপরে প্রতিষ্ঠানের ভারসাম্য রক্ষার জন্য অনেকগুলো পয়েন্ট আছে। তার মধ্যে আমি 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট তোমাদের সাথে আলোচনা করেছি। 5টা পয়েন্ট অবশ্যই তোমরা পরীক্ষাতে লেখার চেষ্টা করবে। এই প্রশ্নটা অনেকবার পরীক্ষাতে আসছে, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটি 2014তেও আসছে, আবার দেখা যাচ্ছে 2010 সালেও প্রশ্নটা আসছে। তাহলে সেক্ষেত্রে তোমরা প্রশ্নটা অবশ্যই গুরুত্ব সহকারে শিখবা। এখন আমার তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, 4 বার জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাতে আসছে দেখা যাচ্ছে সেরকম একটা প্রশ্ন। বাজার লক্ষ্য নির্দিষ্টকরণের কৌশল সমূহ। তৃতীয় প্রশ্নটা হচ্ছে বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ কৌশল, নির্দিষ্টকরণ কৌশল সমূহ। কৌশল, বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ কৌশল। একটা পণ্য উৎপাদন করে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য নয়, পণ্যটাকে সঠিকভাবে বাজারে উপস্থাপন করতে হয়। এখন সেজন্য বাজারকে বিভিন্ন বিভাগে বিভক্ত করা হয়। বাজার বিভক্তকরণের ক্ষেত্রে বা বাজারের যে পণ্যটা অবস্থান করবে, বাজার বিভক্তিকরণ শনাক্তকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে বেশ কিছু আকর্ষণীয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনা করতে হয়। এই বাজার লক্ষ্য নির্দিষ্টকরণ কৌশলগুলোকে মূলত 3টি ভাগে ভাগ করেছে। কয় ভাগে ভাগ করেছে? মূলত 3 ভাগে ভাগ করেছে। বাজার বিভক্তিকরণের বা বাজার লক্ষ্য নির্দিষ্টকরণের কৌশলগুলোকে 3 ভাগে ভাগ করেছে। কি কি? এক হচ্ছে বিভাগের আয়তন ও প্রবৃদ্ধি। বিভাগের আয়তন ও প্রবৃদ্ধি, এখানে আমি একটু জায়গা খালি রাখছি। দ্বিতীয় হচ্ছে আমার বিভাগের কাঠামোগত আকর্ষণীয়তা। বিভাগের কাঠামোগত আকর্ষণীয়তা। তারপর হচ্ছে কোম্পানির উদ্দেশ্য ও সম্পদ। কোম্পানির
উদ্দেশ্য ও সম্পদ, কোম্পানির উদ্দেশ্য ও সম্পদ। এখন বিভাগের আয়তন ও প্রবৃত্তিটা কি? সকল কোম্পানির জন্য আয়তনের দিক থেকে বড় এবং উচ্চ প্রবৃত্তি বাজার বিভাগ আকর্ষণীয় নাও হতে পারে। অনেক বড় বড় প্রতিষ্ঠান বা বৃহদায়তন প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় আকর্ষণীয় বড় বাজারটা কিন্তু আকর্ষণীয় নাও হতে পারে। বাজারে বড় হলে, প্রতিষ্ঠান বড় হলে যে বাজারে বিভক্তিকরণের ক্ষেত্রে সে বড় বাজারটাকে প্রাধান্য দিবে সেরকম কিন্তু নাও হতে পারে। এক্ষেত্রে কয়েকটা জিনিস, কয়েকটা বিষয় তাকে বিবেচনা করতে হয়। বাজার বিভাগের বিভক্তিকরণের ক্ষেত্রে তাকে মূল্যায়ন করতে হয়। যেমন বিভিন্ন বিভাগের আয়তনটা বিবেচনা করতে হয়, বিক্রয়ের পরিমাণ, এর পরিমাণ বিবেচনা করতে হয়, মুনাফা প্রবৃত্তির হার, বিবেচনা করতে, আরো অনেক কিছু তাকে বিবেচনা করতে হয়। প্রথমে যে জিনিসটা বিবেচনা করতে হয় আয়তন। প্রতিষ্ঠানের আয়তন যদি বড় হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে তার চিন্তা ভাবনা থাকে, লক্ষ্য থাকে সবচেয়ে বড় যে বাজারটা সেখানে তার পণ্যটাকে উপস্থাপন করা ক্রেতাদের জন্য। আর যাদের প্রতিষ্ঠান ছোট তাদের চিন্তা ভাবনাও থাকে ছোট বাজারে পণ্যটাকে উপস্থাপন করা। এরপর হচ্ছে বিক্রয়ের পরিমাণ। পূর্বের বিক্রয়ের পরিমাণের উপর ভিত্তি করে বাজারে পণ্যটা বাজারে পণ্যটা উপস্থাপন করা হয়। কোন বিভাগে বিভক্তি, কোন পর্যায়ে তারা পণ্যটাকে উপস্থাপন করবে, কোন বিভাগে তারা উপস্থাপন করবে, বড় বিভাগে না ছোট বিভাগে। এরপর হচ্ছে প্রবৃত্তির হার। প্রবৃত্তির হার হচ্ছে বিভিন্ন বিভাগের প্রবৃত্তির হারকে পর্যালোচনা করে তারা বাজার আয়তন ও প্রবৃত্তিটা নির্ধারণ করে থাকবে। তাহলে বিভাগের আয়তন ও প্রবৃত্তি কয়েকটি বিষয়ের উপর বিবেচনা করে আয়তন, বিক্রয় পরিমাণ, প্রবৃত্তির হারের উপর নির্ভর করে। এরপর হচ্ছে বিভাগের কাঠামোগত আকর্ষণীয়তা। একটা প্রতিষ্ঠানের কাঠামোগত আকর্ষণীয়তা অর্থাৎ পারিপার্শ্বিকতাকেও পণ্য বাজার বিভক্তিকরণের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব প্রদান করতে হয়। এরপর হচ্ছে কোম্পানির উদ্দেশ্য ও সম্পদ। তার বিভাগের আয়তন ও প্রবৃত্তি নির্ধারণ করলো, বিভাগের কাঠামোগত আকর্ষণীয়তা, পারিপার্শ্বিকতা বিবেচনা করলো, কিন্তু অনেক প্রতিষ্ঠানে দেখা যায় যে উদ্দেশ্য থাকে, সে উদ্দেশ্যের সাথে কিন্তু সম্পদের সামঞ্জস্যতা থাকে না। অনেক বড় প্রতিষ্ঠানও চাইলে অনেক সময় তাদের পণ্যটা ছোট বাজারে উপস্থাপন করে থাকে। আবার অনেক ছোট প্রতিষ্ঠান তাদের ইচ্ছা থাকলেও কিন্তু বড় বাজারে পণ্যটা উপস্থাপন করতে পারে না। তাদের উদ্দেশ্য এবং সম্পদের যদি ভারসাম্য না থাকে, সীমাবদ্ধ থাকে, সম্পদে যদি সীমাবদ্ধ থাকে সেক্ষেত্রে তারা তাদের পণ্যটাকে বাজারে উপস্থাপন করতে পারে না। তাহলে বাজার বিভক্তিকরণের জন্য, বাজার লক্ষ্য নির্দিষ্ট করানোর জন্য নিম্নোক্ত তিনটি বিষয় বিবেচনা করতে হয় একটা প্রতিষ্ঠানকে। তাহলে আজকে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বাসায় ভালো করে পড়বা। এই তিনটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।